বেগম খালেদা জিয়াকে খাটো করতে বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারা সেই সময় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকে সেদিন গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী এবং পুত্রবধূকে তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল, তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর 21 দিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয় ঠান্ডা রাত্রে। তারপরে তাদেরকে কারাগারে প্রেরণ করে ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসে। সেই সময় আমাদের ব্যারিস্টার মধু সাহেব, তিনি তখন এই হেভিয়াস কর্পাস মামলাগুলো করতেন। তিনি এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে মামলা করতেন। আজকে যাদের নাম আপনারা অনেকের সঙ্গে পত্রিকায় দেখেন, এই ইকোনমিস্ট নাম করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তার পিতা ভবেশ ভট্টাচার্য, দেবেশ ভট্টাচার্য, তিনি বিচারপতি ছিলেন। তার আদালতে মধু সাহেব হেভিয়াস কর্পাস করেন শান্তি সেনের স্ত্রী এবং তার কন্যা এবং আরেকজন ছিলেন হানুফা বেগম, এদেরকে অন্যায়ভাবে আটক করে কেউ তার নির্যাতন করা হয়েছে। বিচারপতি দেবেশ ভট্টাচার্য সাথে সাথে সুমোটো তাদেরকে আদালতে হাজির করতে বললেন। সেই আদালতে হাজির করে তাদের কাছে সব শুনলেন। তারা প্রাইভেট চেম্বারে গিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের দৃশ্য দেখালেন। এরপর ওইখানেই দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছিল যে এদেরকে এই মুহূর্তেই ছাড়ো, তাদের চিকিৎসার ব্যবস্থা করো। এই হচ্ছে আপনার আওয়ামী লীগ, যারা কখনো নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করেনি, এখনো তারা নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করছে না। আজকে যারা জেলে গেছেন, আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অপরাধ কি তাদের? অপরাধ তো একটাই যে আমরা স্বাধীনতা চাই, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই, আমরা ভোট দিতে চাই, তাই তো? কিন্তু এখানে তাদের আপত্তি, তারা সেটা দিতে দেবে না। প্রিয় বোনেরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন, তার অবদান, এটা অতি অল্প কথায় বলে শেষ করা যাবে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে, তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে। কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে 9 মার্চ দেশ স্বাধীন করেছেন। যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, এটা অনেকেই আপনারা জানেন, কথা বলেন, বক্তৃতায় করেন, তাই না? বাকশালটা কি ছিল? বাকশাল ছিল যে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ, নিষিদ্ধ, শুধুমাত্র একটা দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। এই বাকশালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন, আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে না। শুধু রাজনৈতিক দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাকশালে বাধ্যতামূলক ভাবে যোগ দিতে হতো। জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন যাতে করে তারা তাদের রাজত্ব চালাতে পারে। তারা কি হুকুম দেখেন, মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক। বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহ বিচার করেছে। সেই ব্যবস্থা থাকে এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে, সে মিথ্যাচার করে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা সেটা কখনই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনই সমর্থন করি। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে এবং সেটা তারা
শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে প্রেসিডেন্ট কে হয়েছিল? খন্দকার মুশতাক, আওয়ামী লীগের মন্ত্রী। আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল। এটা নিয়ে আমাদের শাহজিদ সাহেব, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জিয়া রহমান সাহেবের পার্লামেন্টে, তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা আওয়ামী লীগকে হত্যা করেছে। তিনি বলেছিলেন আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তারপরে 40 দিন আমি দোয়া পড়েছি, কোরআন শরীফ পড়েছি, তার আত্মার মাগফিরাত কামনা করেছি। আর আপনারা, আসাদুজ্জামান সাহেব তখন নেতা ছিলেন, বলছে আপনারা তার লাশের উপর হেঁটিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন। তারা আওয়ামী লীগ শপথ নিয়েছিল, মন্ত্রিত্ব গঠন করেছিল। এখন তারা উল্টো কথা বলে, তারা যে স্মারক করতে চায় জিয়া রহমান সাহেবকে। বিএনপি তো জন্মই হয়। জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না, তখন আর্মির চিফও ছিলেন না। ওনারা যাকে চিফ বানিয়েছিলেন সে তো খোদাকে মুস্তাককে গিয়ে সিলিউট করে আনুগত্য প্রকাশ করেছিল। 3 বাহিনীর সদস্যরা গিয়ে আনুগত্য প্রকাশ করে সিলিউট করেছে। তারা এই সমস্ত মিথ্যা দিলে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি যেটা বলছিলাম যে সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন, যে একটা দল নয় সব দল, যা দল করতে। এই আওয়ামী লীগ তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সেটা আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছিল। এই কথাগুলো আমরা আলোচনা অনেক সময় করি না, ভুলে যাই বলে হয়তো জবাব দিতে পারি না ঠিক মতো। আওয়ামী লীগ, এই হচ্ছে আওয়ামী লীগ। আজকে আপনারা যারা, আপনাদের তো সকলেরই ছেলে মেয়ে আছে, অনেকে নাতি নাতনি আছে। প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ, তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। শুধুমাত্র একজন নাম ছাড়া আর কোনো কারো নাম নাই। এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ, তারও নাম নাই। তখন যে যুদ্ধের সংবিধান নায়ক ছিলেন এমএজি ওসমানী সাহেব, তারও নাম নাই, কেউ নাই। এক নেতা, এক দেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটাই তাই না? এই বলে বলে আপনারা, তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে, লুট করছে, বাংলাদেশের সমস্ত মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। জিয়া রহমান ঠিক উল্টোটা করেছিলেন। তিনি একদিন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, সব দলকে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন, নির্বাচন করেছিলেন। সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় বিরোধী দল থেকে জিয়া রহমানের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনও করেছিল এমএজি ওসমানী সাহেব, পরাজিত হয়েছিলেন জিয়া রহমান। পরবর্তীকালে 79-এ যখন ইলেকশন হয় পার্লামেন্টের, সেখানে আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নির্বাচন করেছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, 39টা আসন পেয়েছে। এই জিনিসগুলো এমনকি পরে নির্বাচন, 77 সালের নির্বাচনে, 77 সালের নির্বাচনেও ডক্টর কামাল হোসেনকে সব আপনার তারা ক্যান্ডিডেট করে নির্বাচন শুরু করেছিল, নির্বাচন করেছিল। সেই নির্বাচনে কিন্তু ডক্টর কামাল হোসেন বিপুল ভোটে পরাজিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যেটাকে একদলীয় করেছেন, জিয়া রহমান সাহেব সেটাকে বহুদলীয় করেছেন, গণতন্ত্র নিয়েছেন। তারপরেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যখন তিনি পরিচালনা এসছেন, তখন তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। শুধু তাই নয়, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার, যে সরকার তারা চাচ্ছিল, সেটাও কিন্তু দিয়ে যাতে দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন হয় সেই ব্যবস্থা করেছে। আজকে কি করেছে তারা? সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন তারা পার করেছে। এই 3টা নির্বাচনই প্রহসন হয়েছে। আজকে এই নির্বাচন কমিশন বলছে, কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না। 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়। ঠিক আছে, তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জিয়া রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে।
বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসেছে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশে শুধু রাজনীতিকে ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। প্রমাণ দেখেন, আপনারা আমার চেয়ে ভালো বলবেন, জিনিসপত্রের দাম কেমন লাগে? হ্যাঁ বলে শান্তি আছে, ঘরে শান্তি আছে, গ্যাস বন্ধ করে দিয়েছে, চিন্তাই করতে পারেন না। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না, তাই না? এইটা অবস্থা। আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না, এটা শুধু বিএনপির দায়িত্ব না। এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে। সবাইকে বলেন যে আপনারা আসেন, বের হন, কথা বলেন। এই যে বিদ্যুতের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তার উপায় নেই। শোনেন একটু কথা শুনে, আমি তো বলি আপনারা তো খুব ভালো কথা বলছেন, কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে। আপনারা বেরোই তো শুধু হবে না, আমাদের মহিলাদেরকে বের করে মানুষকে বের করতে হবে। সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে, তাই না? সেটা আমাদের করতে হবে। আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আপনারা জেলে যাচ্ছেন, কষ্ট করছেন, নির্যাতন করছেন, কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আমরা আসল বিদ্রোহ। আসলে আমি এই কথাটা বললাম এই জন্য যে আজকে আপনারা বলছে, দেখেন পার্থক্যটা কোথায়। পত্রিকাগুলো খুলে দেখবেন এখন সবার আগে পত্রিকাগুলো হচ্ছে আপনার ওই বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? ফ্রিজের বিজ্ঞাপন। ফ্রিজ প্রত্যেক প্রথম পাতাতে বিরাট বিরাট করে রেফ্রিজারেটর তার বিজ্ঞাপন। কেন? সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ফ্রিজের মধ্যে রাখবেন। কারা করতে পারে? বড় লোক, যারা ধনী তারা না। আজকে পত্রিকায় দেখলাম দুটা গরু বিক্রি হয়েছে পাবনা থেকে 40 লক্ষ টাকায়। ভাবেন, একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, লেখাপড়ার খরচ জোগাতে পারে না, আর একদিকে মানুষ 40 লক্ষ টাকা দিয়ে গরু। এটা কেন? কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে, বড়দের বড়। কথা বলেন না। হ্যাঁ, এখন শোনেন, এখানে সমস্যা হচ্ছে যেটা বলে চাকরিও নাই, আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আমার টাকাও লাগবে। আজকে দেখেন পত্র পত্রিকায় কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজি নজিরবিহীন, নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে, সাবেক সেনাপ্রধান। আর একজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো চারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে ধ্বংস করে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখন ওই সিপিডি আছে আপনার মধ্যে একটা অর্গানাইজেশন, যারা একটা সমীক্ষা করেছেন। এই সমীক্ষায় তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে যে জিনিসপত্রের দাম এত বেড়েছে, তাদের কাছে সেটাকেও বিলাসবহুল মনে হয়। গরু গোশত কেনেন না, ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না, তাই না? এমনকি ভালো সবজি আপনার কেউ কেনে না, কারণ দাম বেশি, সেটাকে বিলাসবহুল মনে হয়। আর এখন সয়াবিন তেল বলেন, পাম অয়েল বলেন, সবকিছু দাম ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বেশি।
আমরা এমনিতেই সাধারণ মানুষ, সেখানে আমাদেরকে এই অবস্থায় এনে ফেলেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 3 বছর 3, 4, 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসেনি পাবে। আমি কথা বারবার বলেছি, আবারও বলছি যে আসেন, এত সাহস থাকে, আপনারা অনেক কথা বলেন, আসেন না, একটা নির্বাচন করেন, যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সে নির্বাচন করেন, কার কত জনপ্রিয় তো বোঝা যাবে। কালকে আবার বলছে যে আপনার ভালো জিনিসটা কি আমরা দেখতে পাই, এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না। আমরা কি আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। এই যে বানিয়েছ বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য। তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছ, দুর্নীতি করেছ, আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা কিন্তু দাম তো হয় নাই। আজকে আমি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, উঠে তো যেই নামলাম আর উঠতে পারি না, যেখানে ওখানে আটকে থাকলাম। ভাই তার নামটা কি হলো? আমি তো আপনার যে সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে চলে আসার কথা, সেখানে আমার সেটাই গেল। লাভ কোথায় হলো? আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ঢাকা শহরে দেখাচ্ছেন, আর তারপরে বাইরে যাবেন, আপনি মুন্সিগঞ্জে যান, রাস্তাগুলো দিয়ে চলা যায় না, রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না, আপনি ময়মনসিংহে যান হাঁটতে পারবেন না, নারায়ণগঞ্জে যান চলতে পারবেন না, ওখানে কোনো উন্নয়ন না। তথাকথিত আপনার স্ট্রাকচার মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আমি একটা কথা বলেই শেষ করব, আমাদের এখন সময় এসেছে কিন্তু আমাদের নিজেদেরকে সম্পর্ক। আমরা চেষ্টা করছি, জেল খাটছি, আমরা বারবার আমাদের মা বোনেরাও জেলে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি, যেগুলো ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে ফেলেন, সবাই মিলে একসাথে একজোটে নামেন। এটা আপনার বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটা নির্ভর করছে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত পারবেন, করতে পারবেন। নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, তাই না? নির্বাচন করার জন্য সেই জন্যই আমরা লড়াই করছি। আমরা বারবার কথা বলছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সেইভাবে আমরা নির্বাচন কমিশন চাই, সেইখানেই তাই আসুন আজকে আমাদের মহান নেতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যিনি আমাদের নতুন করে বেঁচে থাকবার স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি আমাদের ভবিষ্যতে পথকে স্থাপন করেছিলেন, আমরা এই প্রতিজ্ঞাই করি, এই শপথই নিই যে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে তুলব। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশে মানুষের স্বাধীনতা নিয়ে দেশান্তরী আমাদের দেশে ফিরিয়ে আনবো। এই হোক, ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন ইসলামী জাতীয় প্রেস ক্লাব। উঠে যান।